কিছুদিন আগেই বাংলাদেশের দুটো সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে হামলা হলো। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এই হামলার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া। কেন এই পত্রিকাগুলোর ওপর এত গভীর একটা জনরোষ? একটা সূত্রের বিশ্লেষণ থেকে আমরা আজ সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে ঘটনাটা একটু বোঝা যাক। দেশের সবচেয়ে বড় দুটো পত্রিকার অফিসে হামলা হলো, ভাঙচুর হলো, আগুন লাগানো হলো। সাধারণত এমন একটা ঘটনায় কিন্তু দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার কথা। কিন্তু এবার হলোটা কি? হলো ঠিক তার উল্টো। কোনো প্রতিবাদ তো দূরে থাক, দেখা গেল এক অদ্ভুত আশ্চর্য নীরবতা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সবাই যেন চুপ। আর এই নীরবতাই কিন্তু জন্ম দিয়েছে আমাদের আজকের মূল প্রশ্নের, এমনটা কেন হলো? পরিস্থিতিটা যে কতটা অস্বাভাবিক সেটা এই তুলনাটা দেখলেই স্পষ্ট বোঝা যায়। ভাবুন একবার, অতীতে যখন ইত্তেফাক অফিসে হামলা হয়েছিল, তখন সারা দেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল। সেই গণরোষ তৎকালীন সরকারের পতনকে আরও কাছে নিয়ে এসেছিল। আর আজকে দেখুন, দেশের সবচেয়ে ক্ষমতাধর দুটো সংবাদপত্রে হামলা হলো, আর বেশিরভাগ মানুষই চুপ। শুধু চুপই না, অনেকে নাকি এই ঘটনায় আনন্দও প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলোও যেন দায়সারা একটা নিন্দা জানিয়ে খালাস। তাহলে এই যে একটা বিরাট নীরবতা, এর কারণটা কি? কারণটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে এই সংবাদপত্রগুলো আর তাদের সম্পাদকদের দিকে, যারা এই সমালোচনার একেবারে কেন্দ্রে। সূত্রে বিশ্লেষণ অনুযায়ী তাদের ভূমিকাটা আসলে কি ছিল? এই দুটো পত্রিকা, বাংলায় প্রথম আলো আর ইংরেজিতে ডেইলি স্টার, গত প্রায় 2 দশক ধরে বাংলাদেশের মিডিয়া জগতে একছত্র আধিপত্য করে আসছে। আর তাদের সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনাম দুজনেই কিন্তু দেশের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। এখানে মূল বিষয়টা হল মানুষের দৃষ্টিভঙ্গির একটা বিরাট পরিবর্তন। সূত্রটি দাবি করছে, একসময় তফাজুল হোসেন মানিক মিয়ার মতো সম্পাদকদের মানুষ বোটবৃক্ষ বা অভিভাবক হিসেবে দেখত, সম্মান করত। কিন্তু এখনকার সম্পাদকদের অনেকেই ভয় পায়, তাদের আন্ডারওয়ার্ল্ড ডন বা গডফাদারের মতো মনে করে, যারা সাধারণ মানুষ থেকে অনেক দূরে, যাদের নাগাল পাওয়া যায় না, আর যাদের দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটা ধারণা প্রচলিত আছে। আচ্ছা, এবার আসা যাক সেই সোর্সের মূল যুক্তির প্রথম পয়েন্টে। অভিযোগটা হলো, এই সংবাদপত্রগুলো বছরের পর বছর ধরে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে দেশের রাজনৈতিক শ্রেণীর বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। সোর্সটির মূল অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, এই দুটো পত্রিকা গত ২০ বছর ধরে পরিকল্পিতভাবে রাজনীতিবিদদেরকে দুর্নীতিবাজ, অযোগ্য আর খারাপ হিসেবে মানুষের সামনে তুলে ধরেছে। এর পেছনের মূল উদ্দেশ্য নাকি ছিল এটা প্রমাণ করা যে দেশের রাজনীতি জিনিসটাই খারাপ আর এর একটা বিকল্প দরকার। আর সেই বিকল্প হিসেবে তারা কাদেরকে সামনে আনছিল? সোর্সটা একটা বেশ ইন্টারেস্টিং এবং কিছুটা ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করছে, এলিট বাঙ্গু। মানে বাছাই করা কিছু সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ আর অ্যাক্টিভিস্টদের একটা গোষ্ঠী, যাদেরকে রাজনীতিবিদদের চেয়ে অনেক ভালো আর যোগ্য হিসেবে প্রচার করা হচ্ছিল। এই স্লাইডে দেখুন, সোর্সটি কাদেরকে এই এলিট বাঙ্গু গোষ্ঠীর সদস্য হিসেবে দেখাচ্ছে। ড মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে ড কামাল হোসেন সহ আরও অনেকেই আছেন। সোর্সের দাবি, এই পত্রিকাগুলোই এদেরকে নিজেদের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করেছে এবং দেশের সামনে এক ধরনের বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এটা তো গেল প্রথম যুক্তি। এবার আসা যাক সোর্সের দ্বিতীয় যুক্তিতে। অভিযোগটা হলো, এই সংবাদপত্রগুলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত করেছে, যার ফলে তারা সাধারণ মানুষ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সংখ্যাটা দেখুন, ৯০%। বাংলাদেশের প্রায় ৯০% মানুষই মুসলিম। আর সোর্সের দাবি হল, এই বিশাল জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, তাদের সেন্টিমেন্টকে এই পত্রিকাগুলো বিভিন্ন সময় একরকম বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তাচ্ছিল্য করেছে। এই আঘাতগুলো ঠিক কেমন ছিল? সূত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে আল্লাহ, নবী এবং কোরআনকে অবমাননার মতো খুবই সিরিয়াস অভিযোগ উঠেছে। ধর্মীয় জীবনযাপনকে অশাস্ত্রীয় বা অবৈজ্ঞানিক বলে ব্যঙ্গ করা হয়েছে। এর ফলে যা হয়েছে তা হল, দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষের মনে এই পত্রিকাগুলোর বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ সাজছে, যা হয়তো এতদিন প্রকাশের অপেক্ষায় ছিল। এই পর্যায়ে এসে সূত্রটা একটা কাব্যিক ন্যায় বিচার বা পোয়েটিক জাস্টিসের কথা বলছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে, তারা যে সিস্টেমটা তৈরি করতে চেয়েছিল বা যেটাতে সাহায্য করেছিল, নিজেরাই এখন সেটার শিকার। এই কথাটা আমাদের ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের কথা মনে করিয়ে দেয়, তাই না? মানে তুমি যে দানব তৈরি করবে, একদিন সেই দানবের হাতেই তোমার বিনাশ হবে। আর সোর্সের মতে প্রথম আলো আর ডেইলি স্টারের সাথেও ঠিক এটাই হয়েছে।
তারা যে রাজনৈতিক পরিবেশ বা যে মতাদর্শ তৈরিতে ভূমিকা রেখেছে আজ সেটাই যেন তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে। এর সবচেয়ে বড় প্রমাণ কি? প্রমাণ হল যখন তাদের অফিসে হামলা হলো তখন রাষ্ট্রীয় ব্যবস্থা তাদের ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে পারল না। যে রাষ্ট্রীয় কাঠামোকে তারা প্রভাবিত করেছে বলে অভিযোগ, সেই কাঠামোই তাদের বিপদের দিনে হয় পাশে দাঁড়াতে পারেনি অথবা দাঁড়াতে চায়নি। তাহলে এই পুরো ঘটনা থেকে শেষ পর্যন্ত শিক্ষণীয় বিষয়টা কি? সূত্রটি একটি সতর্কবার্তার মাধ্যমেই এর উপসংহার টেনেছে। দেখুন, প্রথম আলো বা ডেইলি স্টারের মতো বড় প্রতিষ্ঠান কিন্তু একদিনে তৈরি হয় না, কিন্তু সূত্রটা আমাদের মনে করিয়ে দিচ্ছে অতীতে দৈনিক আজাদের মতো পত্রিকা কালের গর্বে হারিয়ে গেছে, ইত্তেফাকও তার আগের সে গৌরব হারিয়েছে। আসলে বড় প্রতিষ্ঠান একবার ভেঙে গেলে তাকে হয়তো আর আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না। সবশেষে তাই একটাই প্রশ্ন থেকে যায়, যখন একটা অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান সাধারণ মানুষের আস্থা পুরোপুরি হারিয়ে ফেলে, তখন সেই যে ক্ষতিটা হয় সেটা কি আর কখনো পূরণ করা সম্ভব? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভেবে দেখার জন্য রইল।